নরেন্দ্রনাথ মজুমদারের কাছে যাব একবার, তারপর আসি আপনাদের কাছে। নরেন্দ্রনাথ মজুমদার, জাতীয় পতাকাই নয়, মামলাটার মধ্যে কোনো ভিত্তিই নেই, একটা চাঁদ তারা। আপনাদের বাংলাদেশের জাতীয় পতাকা কি নরেন্দ্রনাথ বাবু? চাঁদ তারা আছে? আমাদের দেশের জাতীয় পতাকা হচ্ছে 10:6, অর্থাৎ 10 ইঞ্চি লম্বা হলে 6 ইঞ্চি প্রশস্ত হবে। হ্যাঁ, অডিওটা একটু বাড়াতে বলবো। চাঁদ তারা আছে কিনা জিজ্ঞেস করছি। চাঁদ তারা আমাদের পতাকায় নেই, চাঁদ তারা আছে পাকিস্তানের পতাকায়। তাহলে জাতীয় পতাকা নয়। যেই ভিডিওটার জন্য, যেই কারণে ওনাকে মামলা দেওয়া হয়েছে যে জাতীয় পতাকার অবমাননা, সেইটাই জাতীয় পতাকা দেখাই যাচ্ছে না, তার মানে গোটা মামলাটাই মিথ্যে। ওনাকে বেআইনিভাবে ইউনূস প্রশাসন জেলে পুরে রেখেছে এবং আইনি ব্যবস্থায়ও কোনো লাভ হচ্ছে না, মেনে নিচ্ছেন? শোনেন, মানে এখানে এই যে চাঁদ তারা কথাটা আজকে আমি প্রথম শুনলাম। এতদিন শুনছি জাতীয় পতাকা, আপনাদের কাছ থেকে প্রথম শুনলাম চাঁদ তারা কথাটা। আপনি তাহলে খবর দেখেন না? বিষয়টা হচ্ছে যে একটা মামলা হয়েছে, সেই মামলাটা কতটা চলতে পারবে কি চলতে পারবে না, মামলাটা মানে যে আইও তদন্ত করতেছে, তদন্ত কর্মকর্তা, ইনভেস্টিগেশন অফিসার, সে মামলাটাকে তাকে মানে করে কিনা, মানে তাকে ফাইনাল করে দেয় কিনা, সে সময়টা তো আমরা কেউ দিচ্ছি না। জজ সাহেব যেটা বলছেন, আপনাদের অ্যাডভোকেটদের মাধ্যমে শুনলাম আর কি, মিডিয়ার মাধ্যমে, যে জজ সাহেব বলছেন যেহেতু মামলাটা রাষ্ট্রদ্রোহ এবং তদন্তধীন, সেই হিসেবে তদন্ত না হওয়া পর্যন্ত আমি এটাকে বেল দিতে পারছি না। সে বেল দেবে না সেটাও বলে নাই, আর বেল দিচ্ছে সেটাও বলে নাই। এখন যে জাজ সাহেব যেটা বলেছেন, বলেন যে জাজ সাহেব যেটা বলেছেন আমি বুঝতে পারছি। জাজ সাহেব তো কোনো কারণও দেখাতে পারেননি যে কি গ্রাউন্ডে ওনার জামিনের আবেদন খারিজ হয়েছে, সেই কারণটাও স্পষ্টভাবে দেখাতে পারেননি, শুধু আদেশ দিয়েছেন যে জামিনের আবেদন খারিজ করলাম। বুঝলাম, আমার প্রশ্ন অন্য জায়গায়। জাজ সাহেবের কাছে মামলাটা তো পৌঁছতে হবে আগে, জাজ সাহেবের কাছে মামলাটা পৌঁছানোর জন্য মামলাটা করতে হবে আগে, মামলা করে তারপর গ্রেফতার করতে হবে ব্যক্তিকে। এই সম্পূর্ণ প্রসেসটা একটা মিথ্যের ওপর চলছে। আপনার বাংলাদেশে দাদা, আপনার বাংলাদেশে গোটা আইনি ব্যবস্থা ভেঙে পড়েছে। একজন সাধুকে, যার কোনো দোষ নেই, মিথ্যে মামলায় ধরে রাখা হয়েছে। আজকে আমি রোজ একটাই কথা বলি এবং প্রতিজন গেস্ট যারা আমার বিপক্ষে কথা বলেন তাদের বলি, আজকে দয়া করে আপনি এইটুকু মেনে নিন, একটুখানি ম্যাচিওরিটি দেখিয়ে, যে আইনি ব্যবস্থা বাংলাদেশে ভেঙে পড়েছে। আপনারা তার জন্য ক্ষমা প্রার্থী গোটা বিশ্বের হিন্দুদের কাছে, কারণ হিন্দুদের উপর অত্যাচার চলছে। আমাদের দেশে কোড অফ কন্ডাক্ট আছে, আমাদের দেশে কোড অফ কন্ডাক্ট আছে, আইন নিয়ে বিচারাধীন কোনো বিষয় নিয়ে কথা বলাটা আইন অবমাননার একটা বিষয় আছে। নাজমা কসা বলতে পারবো না, আইন অবমাননার একটা বিষয় আছে। আপনি কোড অফ কন্ডাক্ট ওনারা মানছেন, আদালতের ভিতরে আইনজীবীদেরকে আক্রান্ত করা হচ্ছে এবং জজ সাহেবদেরকে গালিগালাজ করা হচ্ছে, জাস্টিসদেরকে অপমান অসম্মান করা হচ্ছে, হত্যা মামলা দেওয়া হচ্ছে আইনজীবীদের বিরুদ্ধে, জাস্টিসদের বিরুদ্ধে। সেগুলি কি কোড অফ কন্ডাক্টের মধ্যে পড়েন না? সেগুলি কি কোড অফ কন্ডাক্টের বাইরে, আইনের বাইরে? আজকে কেউ কি বলতে পারবেন বাংলাদেশে কোথায় কোথায় আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে? কোথায় বাংলাদেশের কোন সনাতনী ধর্মাবলম্বী, কোন আওয়ামী সমর্থক, এমনকি আওয়ামী লীগের কোন সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠনের নেতা কর্মী না হওয়ার পরেও শুধুমাত্র কেবল মুক্তিযুদ্ধের সমর্থক, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী মানুষ, সেই কারণেই তাদেরকে হত্যা মামলার আসামি করা হচ্ছে। কোন রকম বাজ বিচার ছাড়া গণহারে হত্যা মামলার আসামি করা হচ্ছে। সিনিয়র আইনজীবীরা হত্যা মামলার আসামি, নির্যাতনের শিকার। সেখানে কোড অফ কন্ডাক্ট কোথায় যাচ্ছে? সেখানে বার কাউন্সিলের ভূমিকা কি? সেখানে আইন বিভাগের ভূমিকা কি? আমাদের আইন মন্ত্রণালয়ের ভূমিকা কি? সেখানে কোথায় আইন আদালত? সারা বিশ্বের কাছে আজকে আমরা লজ্জিত, অপমানিত, অসম্মানিত সারা বিশ্বের কাছে বাংলাদেশের আইন অঙ্গন যে বিশৃঙ্খল অবস্থা চলছে, নরেন্দ্রনাথ বাবু, নৈরাজ্যকর পরিস্থিতি চলছে, ইতিহাসে বিরল। নরেন্দ্রনাথ বাবু, বিশ্বে নজিরবিহীন ঘটনা চলছে বাংলাদেশের আইন অঙ্গনে আজকে। জামাতি হেফাজতি সরকার যখন চলছে, হিন্দুরা পালিয়ে আসছে, আপনি যখন পালিয়ে আসবেন, আপনি কোথায় থাকতে চাইবেন? কলকাতায় না অন্যান্য জায়গায় পশ্চিমবঙ্গের? শোনেন, জামাতে হেফাজতরা আমাদের পালায় নাই, আমাদের দেশ সাথী বাধ্য করছে এই নাজমাপাড়া। এই নাজমাপাড়া আমাদের হিন্দুদের জায়গা দখল করে মডেল মসজিদ করেছে। সেখানে সেই ছেলেটা 2 মাস অনশন করছে, ওলামা লীগকে হামলা করাইছে বরগুনায়, দিলীপ দাস নামে। পরে তখন সেই কাজ বন্ধ ছিল, নতুন করে 2023 সালে থেকে 6 এপ্রিল থেকে দ্রুত উত্তর দিন নাজমা কসা, তারপর যাব সালাউদ্দিন সাহেবের কাছে। দ্রুত উত্তর। আমরা দেশ ছাড়া করেছি, তা আমাদের বিরুদ্ধে তো ওনারা অভিযোগ করছে না, সারা পৃথিবী দেখছে এখন কারা করছে।
আমরা দেশ ছাড়া করেছি কাদেরকে? আমরা অবশ্যই দেশ ছাড়া করবো স্বাধীনতা বিরোধীদেরকে, অবশ্যই আমরা দেশ ছাড়া করবো জঙ্গিদেরকে, অবশ্যই আমরা দেশ ছাড়া করবো পাকিস্তানপন্থী সন্ত্রাসীদেরকে, যারা আমার বাংলাদেশকে শহীদের রক্তে বাংলাদেশকে যারা রক্তাক্ত করছে, যারা জঙ্গি হিজবুত তাহরির দিয়ে বাংলাদেশকে আবার পাকিস্তান বানাতে চাচ্ছে, অবশ্যই তাদেরকে আমরা প্রতিরোধ করবো শক্তি দিয়ে। যতক্ষণ এই বাংলাদেশের এক মিনিট আমি যাব সালাউদ্দিন সাহেবের কাছে, তবে তার আগে আমি প্রশ্ন করব নরেন্দ্রনাথ বাবু। খুব ভালো, সেকুলারিজম ভেরি গুড, থাকুন বাংলাদেশে। আমি শুধু আপনাকে মনে করিয়ে দিই, অগস্ট মাস থেকে নিয়ে ডিসেম্বর মাস পর্যন্ত আমার কাছে যে লিস্ট আছে, সেই লিস্ট কোথা থেকে প্রকাশ করা? বাংলাদেশের সংখ্যালঘু সম্মিলিত জোট, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ প্রত্যেকে প্রতিনিধি রয়েছেন, তাদের প্রকাশ করা। তারা সবাই মিথ্যা কথা বলছেন, আপনি সত্যি কথা বলছেন, এটা হতে পারে। তাদের প্রকাশ করা ঘটনায় 2000 কেস রয়েছে, যেখানে 9 সংখ্যালঘুদের ওপর আক্রমণ হয়েছে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান মিলিয়ে, বা মন্দির ভাঙা হয়েছে, বা চার্চ ভাঙা হয়েছে, বা খ্রিস্টানদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, এমনকি বড়দিনে পর্যন্ত খ্রিস্টানদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। আপনার সম্প্রীতির বাংলাদেশ বলে বলে যদি আপনি ভাবেন বাংলাদেশে খুব ভালো করে থাকতে পারবেন, তাহলে জেনে রাখুন নরেন্দ্রনাথ বাবু, কিছুদিন পারবেন, 5 বছর পারবেন, তারপর কলকাতায় আমি পার্সোনালি আপনার জন্য আলাদা করে একটা জায়গা রাখবো, কারণ আপনিও পালিয়ে আসবেন কিছুদিন পর, দেখে নেবেন। আজকে লিখে রাখুন আমার কথা। সালাউদ্দিন শোয়েব চৌধুরী বলুন, এই মুহূর্তে দাঁড়িয়ে নরেন্দ্রনাথ বাবু বলছেন সবকিছু ঠিক হচ্ছে, দেখেন না, 1 জুলাই থেকে 5 জুলাই পর্যন্ত শেখ হাসিনা নাজমাপাড়া কোলে বসেছিল হিন্দুদের ঢাকার মধ্যে। শেখ হাসিনা, আমরা শেখ হাসিনা সাপোর্টার নই, কিন্তু এটা আমি দেখেছি শেখ হাসিনা যখন ছিলেন তখন 700 জঙ্গিকে মুক্তি করা হয়নি। 700 জঙ্গিকে মুক্তি কেন করেছেন? কেন মুক্তি দিয়েছেন জঙ্গিদের? মুক্তি দিয়েছেন কেন জঙ্গিদের? সালাউদ্দিন সাহেব উত্তর দেবেন। সালাউদ্দিন সাহেব, একটা কথা নিয়ে আপনি আসেন। আমি কি বলবো বলুন, এই যে বর্তমানে একটা পরিস্থিতি, এক ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশে, কিন্তু আমরা নিজেরাই তো ভয় পাচ্ছি। কিন্তু আপনারা কি করছেন? আপনারা যারা পশ্চিমবঙ্গে আছেন, চোখের সামনে তো দেখছেন কিভাবে আমাদের এই দেশটা আনসারুল্লাহ বাংলা আর জঙ্গি জিহাদি জবাই বাহিনী কিভাবে ওদের হাতে চলে গেছে। বাংলাদেশটা ওরা খেয়েছে, গিলে খেয়েছে। বাংলাদেশটা ওরা একটা জিহাদের অভয়ারণ্য তৈরি করেছে। এবার এই জিহাদি জানোয়ারগুলো পশ্চিম বাংলা খাবে। খুব সাবধান হন, খুব সাবধান হন। খুব ইম্পর্টেন্ট কথা, যেন আপনাদের অবস্থা না হয়। খুব ইম্পর্টেন্ট কথা। হলে রাজা রহমান বাবু জেলে যাবেন আর আব্বাস আলীরা মুক্ত হয়ে জেল থেকে বেরিয়ে ঘুরে বেড়াবে। আপনারা সাবধান হন। খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন সালাউদ্দিন সাহেব চৌধুরী, অনেক ধন্যবাদ। আচ্ছা নাজমা কাউসার, দ্রুত যাব, তারপর আসবো আলোচনা। নাজমা কাউসার হাত তুলছেন, দ্রুত উত্তর, 10 সেকেন্ড। আমিও সে কথাই বলতে চাই, আমরা সেদিন খুব দূরে নয়, লিখে রাখুন আজকের তারিখটা। আগামী 3 মাসের মধ্যে উনাদেরকেও এই অবস্থায় পড়তে হবে, যেভাবে উনারা জঙ্গিদেরকে, হিজবুত তাহরিদেরকে দিয়ে আজকে বাংলাদেশকে ধ্বংস করছে। আগামী 3 মাসের মধ্যে উনারা বুঝতে পারবেন যে উনারা কোথায় দাঁড়িয়ে আছে এবং কি সর্বনাশ তৈরি করেছেন বাংলাদেশে। আজকে গলাবাজি করতে গিয়ে উনারা যা করছেন, সেই গলাবাজির জবাব কিন্তু উনারা নিজেরাই একদিন ভুক্তভোগী হবেন। এই সন্ত্রাসের বাংলাদেশে উনারাও টিকতে পারবেন না। ঠিক বলেছেন। আমি একদম এখানে একটা আন্ডারলাইন করছি, হাইলাইট করছি। সালাউদ্দিন সাহেব চৌধুরী যা কথা বলেছেন আমার হৃদয় গিয়ে লেগেছে, কারণ তিনি বলেছেন গোটা বাংলাদেশটাকে যে জামাতিরা খেয়েছে, যে হেফাজতিরা খেয়েছে, এবার পশ্চিমবঙ্গের দিকে যদি যায়, আজকে চিন্ময় প্রভু অ্যারেস্ট হয়েছে, রাধারমন প্রভু অ্যারেস্ট হবে, তারপরে আপনারা কি করবেন? ভয়ঙ্কর কথা। যাব সেই আলোচনায় এই মুহূর্তে দাঁড়িয়ে, বাকিদের ধন্যবাদ। যাব সেই আলোচনায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন। আমরা একই কথা শুনেছি শুভেন্দু অধিকারীর মুখে। শুভেন্দু অধিকারী নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।